এক সপ্তাহের অবরুদ্ধ অবস্থার পর খুলল অফিস আদালত। রাজপথ মুখর হলো গাড়ি চলাচল আর কর্মজীবীদের পদচারণায়। তবে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকায় ছিল বেশ ভোগান্তি। সেই সাথে সাথে রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় গাড়ি চলতে না দেয়ায় দীর্ঘ যানজট ছড়িয়ে পড়েছে। সহকর্মী মাকসুদ নবী ঘুরে দেখেছেন এবং রিপোর্ট করেছেন, ছবি তুলেছেন সুকান্ত সরকার। আন্দোলন, সংঘর্ষ, সহিংসতা, কারফিউ, এক সপ্তাহের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি। অফিস আদালত খুলতেই রাজপথের গুমোট হাওয়া বদলে যায় কর্মজীবীদের কোলাহলে। সকাল 11টায় অফিস ধরতে যেভাবে পেরেছেন ছুটেছেন কর্মস্থলে। পুরোপুরি স্বাভাবিক জীবনে ফেরা না ফেরার মাঝামাঝি যে স্বস্তি আর উৎকণ্ঠা, তাই উঠে এলো সাধারণ মানুষের কণ্ঠে। যে আসলে এই কয়েকদিন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল, এখন দেশের পরিস্থিতি মোটামুটি ভালো হয়েছে, স্বাভাবিক হওয়ার চেষ্টা হচ্ছে। একটু আগে যদি মেনে নিত তাহলে হয়তো বা আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের হয়তো বা এতগুলো প্রাণঘাতী হতো না। আর হয়তোবা আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে অথবা জনজীবন যেভাবে থেমে গেছে, এটা হয়তোবা আরও আগে সব ঠিক হয়ে যেত। তো আমরা চাই কারো জীবন যাতে আর না যাক, আমাদের অর্থনৈতিক এরপর আমাদের জনসাধারণের যাতে আর কোনো ক্ষতি না আসুক, এটাই চাই। তবে শহরের ফুটপাতে হেঁটে অল্প দূরত্বে কর্মস্থলে যাবার এমন স্বস্তি পাননি সড়ক পথের যাত্রীরা। একদিকে বন্ধ মেট্রো রেল, অন্যদিকে খোলা নেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তার উপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা ইস্যুতে গাড়ি চলাচলে মানা। এমন অবস্থায় সপ্তাহখানেক পর পথে বেরিয়ে ভোগান্তি পিছু ছাড়েনি সাধারণ মানুষের। রাজধানীর মহাখালী মোড় থেকে ভিআইপি রোডে প্রবেশে বিধিনিষেধের কারণে হাজারো গাড়িকে ফিরিয়ে দেয়া হয় বনানী অভিমুখে। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় সব প্রাইভেট কার চলছে মূল সড়কে। ফলে রাস্তার দুপাশে ছড়িয়ে পড়ে দীর্ঘ যানজট। 30 মিনিটের গন্তব্য যেতে লেগে যায় 2-3 ঘন্টা। শেওড়াপাড়া থেকে এই পর্যন্ত 2 ঘন্টা 20 মিনিট সময় লাগছে। এখন উত্তরায় যাব, এখন গাড়ি আদৌ পাবো কিনা এটাই তো দাঁড়াই আছে, দেখা যাক কি হয়। জাম স্যার, হাউস বিল্ডিং থেকে জাম ঠেলতে আইছি। প্রতিদিন 3 লাখ মানুষ চলাচল করত মেট্রো রেলে, কিন্তু নাশকতার পর তা বন্ধ থাকায় এত মানুষের যাওয়া আসায় কষ্টের শেষ ছিল না, বিশেষ করে মিরপুরের যাত্রীদের। আমরা যারা মেট্রোতে রেগুলার চলাফেরা করি, বাসে আসলে এত সময় নিচ্ছে, এত জ্যামের মধ্যে অনেক বেশি হ্যাসেল করতে হচ্ছে। মেট্রোলে চলাচলা করছি, মনে করেন শান্তি মতো জায়গা পৌঁছে গেছি, 10 মিনিট জায়গায় 5 মিনিট লাগছে, সময় লাগে না বেশি। তখন তো জ্যামের ভিতরে বেরোচ্ছে 1 ঘন্টা এই সিস্টেমে। সীমিত পরিসরে অফিস খোলার প্রথম দিনই যে দুর্ভোগ ছিল নগর জুড়ে, তা ভাবিয়েছে নাগরিক জীবনকে। তাই অপেক্ষা সবকিছু স্বাভাবিক হবার। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। সংকটের সময় অনেকের হাত ছিল প্রায় শূন্য, তাই ব্যাংক খুলতেই নগদ টাকা তুলতে ভিড় বেড়েছে গ্রাহকের। তবে ইন্টারনেট পুরোপুরি চালু না হওয়ায় কার্যক্রম চলেছে সীমিত পরিসরে। খুলেছে তৈরি পোশাক সহ সব কলকারখানা আর দোকানপাটও। ব্যবসায়ীরা জানালেন, অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি চান না তারা, প্রত্যাশা করছেন দ্রুত ক্ষতি পুষিয়ে নেয়ার। টানা 3 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে ব্যাংকের লেনদেন। এদিন মূলত নগদ টাকা তুলতে বিভিন্ন শাখায় আসেন বেশিরভাগ গ্রাহক। কেউ আসেন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে। যেদিন এই আন্দোলন শুরু হয় সেদিন আমার পকেটে 230 টাকা ছিল, কিন্তু আমার বাসায় বাজার নেই। পরে আমি দাঁড়দানা করে চলছি, ব্যাংকে কটা টাকা ছিল, এখন এই টাকাটা উঠাইয়া আমি নিলাম আর কি। লাভটা দিতে পারছে না, ওই সার্ভার কাজ করতে আসে না বলি আমি। ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি সচল না হওয়ায় লেনদেনের গতিও ছিল মন্থর। কেবল নিজস্ব ব্যাংকের চেক ছাড়া অন্য প্রতিষ্ঠানের লেনদেন নিষ্পত্তি করতে পারেনি ব্যাংকগুলো। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূলত যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি। এলসি বা সুইফট ভিত্তিক যে লেনদেনগুলো সেগুলো পূর্ণাঙ্গভাবে এখন চালু করতে পারিনি। খুলেছে তৈরি পোশাক শিল্পের দুয়ারও। সকাল থেকে গাজীপুর, সাভার, ইপিজেড এলাকায় ভিড় বাড়তে থাকে শ্রমিকদের। কারফিউ চলাকালে মুভমেন্ট পাস হিসেবে গণ্য হচ্ছে কর্মীদের পরিচয়পত্র। হাঙ্গামা দাঙ্গামা আমরা চাই না, আমরা সুষ্ঠু পরিবেশ চাই। আমরা কাজ এই গার্মেন্টস তাতে উন্নতি হয়, এটার লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমরা কাজ কামে যোগ দিয়েছি, কোনো অসুবিধা হয় নাই, আমরা কাজ করতে আছি, খুব ভালো লাগতেছে। যে আমরা শ্রমিক ভাইয়েরা আছি, যাতে আমরা সুন্দরভাবে বাড়ি ঘরে যেতে পারি, ঠিক আছে, এই ব্যবস্থা যাতে আমাদের প্রশাসন, যাতে আমাদের কর্তৃপক্ষ, গার্মেন্টস শিল্প মালিকেরা যাতে এটা আমাকে সুন্দরভাবে ডিসিপ্লিনটা ঠিক করে দেয়। ব্যবসায়ীরা জানান, অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি চান না তারা, চেষ্টা করবেন ক্ষতি পুষিয়ে নেওয়ার।
আমাদের ইন্টারনাল যে মুভমেন্ট, র মেটেরিয়ালস আনা নেওয়া করা, ফ্যাব্রিক্স ডাইং থেকে নিটিং থেকে ডাইং থেকে ঘরে ফ্যাব্রিক্স আনা, অ্যাক্সেসরিজ আনা, এগুলো কিন্তু আমরা কোনোটাই করতে পারিনি। এদিকে খুলেছে দোকানের তালাও। কারফিউ শিথিলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় হাজারো ব্যবসায়ী। নাদিম হোসেন, চ্যানেল 24। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাত থেকে সারা দেশে পরীক্ষামূলকভাবে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট। রাজধানীর বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এক প্রশ্নের জবাবে জানান, সংশ্লিষ্টদের সাথে আলোচনার পর রবি সোমবারের মধ্যে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা চালু করা হতে পারে। 5 দিন পর মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে এখন পর্যন্ত বন্ধ 4G সেবা। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়েও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করা যাচ্ছে না। বাণিজ্যিক বিবেচনায় এবং আমাদের যে অর্থনৈতিক, কূটনৈতিক এবং সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি পরীক্ষামূলকভাবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো হয়নি। তাড়াহুড়া করে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলতে চায় না সরকার। এই সচিবালয়ে এই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে, কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা, সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে তুলে নেওয়া হবে কারফিউ, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, সহিংসতায় নিহতদের তালিকা করছে পুলিশ বাহিনী। আমরা সেনাবাহিনীকে আমরা এই কাজে লাগিয়েছি, আর এটা সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। নাশকতার অভিযোগে রাজধানীতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে গেল 24 ঘন্টায় 800-র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে বেশ কয়েকজনের স্বজনদের দাবি তারা নিরপরাধ। আরও জানাচ্ছেন ফয়সাল হোসেন। রাজধানীতে গত 24 ঘন্টায় 641 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, শনিরাখড়া সহ বিভিন্ন এলাকা থেকে এদের নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে 50টির অধিক মামলা হয়েছে, যেসব মামলায় প্রায় 2000 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে শুধুমাত্র পুলিশই গ্রেপ্তার করেছে প্রায় 1600 জনকে। 200 জনকে র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং প্রায় 200 জন যারা আছে তাদের কিন্তু ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে বলে দেখানো হয়েছে। আমরা রিকশা চালাই, রাতে 3টা বাজে পুলিশ আইরা আমাদের তালা খুলে পরে ওখান থেকে ধরে নিয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সিএমএম আদালতে সকাল থেকেই নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি থানা থেকেই যে পুলিশ ভ্যানগুলো যখন সিএমএম আদালতে প্রবেশ করছিল তখন এইখানে যারা স্বজন ছিল তারা কিন্তু সেসব পুলিশ ভ্যানের সামনে তাদের সন্তানদের নাম ধরে ধরে চিৎকার করে করে বলছিল এবং ভেতর থেকেও কিন্তু তারাও চিৎকার করছিল। আমার ছেলে নবাবপুর দোকান করে, দোকান বন্ধ করে যাওয়া যাচ্ছে, শনি একটা সামনে মেঘদা বাড়িতে ধরে লেগে গেছে। আল্লাহ উপরে নিচে মাটি জানেন না, আমার ছেলেটারে কি করে যে নিয়ে আইছে। আমার ছেলেটারে আমি বকেলে রাখছি, আমি রাস্তা নামতে দেই নাই। গেটে তালা লাগাই তাইয়া আমার বাবা ধাক্কাটা জিতকে আমার বাবা শনি এক রাতন রয়েছে আমার বাবা যাই। স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল রাতে বলেছেন যে কোনো নাশকতাকারীকে ছাড় দেওয়া হবে না। তারপর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে তেমনই কিন্তু এলাকায় এলাকায় ব্লক রেড দেওয়া হয়েছে।
154টি মামলা দায়ের করা হয়েছে এবং 154টি মামলায় এখন পর্যন্ত 1380 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অসংখ্য জন আমাদের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে তারা কিন্তু রিমান্ডে রয়েছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে। আমাদের সদস্যদেরকে যারা হত্যা করেছে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। যাদের আদালতে তোলা হয়েছে এবং তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। বিক্ষোভকারীদের হামলার শিকার নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ দুপুর 1:20 কারাগারে প্রবেশ করেন তিনি। পরে কারাগারের অস্ত্রাগার সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান পরিদর্শন করেন সেনাপ্রধান। এছাড়াও শেরপুর ও নরসিংদী জেলায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি। এ সময় তাঁর সাথে ছিলেন স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেরামত করা হলো নরসিংদীর কারাগারের প্রধান ফটক। ফিরছেন পালিয়ে যাওয়া বন্দীদের অনেকেই। এখন পর্যন্ত আত্মসমর্পণ করেছেন শতাধিক। তবে কারাগার থেকে একসাথে 8 শতাধিক আসামি পালিয়ে যাওয়াকে অশনি সংকেত বলছে সচেতন মহল। গত শুক্রবার নরসিংদী জেলা কারাগারে দুর্বৃত্তের হামলার চিহ্ন এখনো স্পষ্ট। সেদিন লুট করা হয় অস্ত্র, গুলি। পালিয়ে যায় আনসারুল্লাহ বাংলা ভাই জঙ্গি সংগঠনের 9 সদস্য সহ 8 শতাধিক আসামি। সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, ধোঁয়ায় সবাই দৌড়াদৌড়ি। তারপরে কি করছে দুষ্কৃতীরা আইসা ইয়ার ভিতরে, রুমের ভিতরে কম্বলের মধ্যে আগুন লাগাই দিছে। এই তালা ভাঙছে, তালা ভাঙিয়ে বাইরে না পারলে এত রাতে রড ছিল, বাঁশ ছিল, অনেক লাঠি সোটা ছিল, এদের হামলা করছে। 10-12 হাজার লোক একসাথে আক্রমণ। আমরা যে অস্ত্রাগার থেকে অস্ত্র নিব, অস্ত্র উঠাবো, আমরা যে সেভ করব, এই ধরনের কোনো সুযোগ ছিল না। জেলা প্রশাসকের আহ্বানে মঙ্গলবার বিকেলে আদালতে আত্মসমর্পণ করে পালিয়ে যাওয়া 126 জন আসামি। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে একসাথে এত আসামি পালিয়ে যাওয়ার ঘটনাকে অশনি সংকেত বলছে সচেতন মহল। তবে জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশ সুপারের। যারা এখান থেকে বেরিয়ে গেছে, যারা চিহ্নিত আসামি, তারা বাইরে গিয়ে হয়তো আবার নতুন করে কোনো অপরাধ কর্মে লিপ্ত হতে পারে এবং এটি জনগণের স্বস্তি এবং শান্তি বিনষ্ট হতে পারে। নরসিংদী জেলার আইন শৃঙ্খলা প্রায় শতভাগ স্বাভাবিক, জনজীবন একদম স্বাভাবিকভাবে চলছে। আপনারা দেখছেন যে রাস্তাঘাটেও প্রচুর যানবাহন চলছে। কারাগারে পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র এই হামলা চালিয়েছে। যারা যারা এই কাজগুলি করেছেন তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের সোপর্দ করব। তাদের বিরুদ্ধে আমরা যা যা করার আমরা সব কিছুই ইনশাল্লাহ করব। এদিকে আসামি পালানোর ঘটনায় জেল সুপার ও জেলারকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশকে নিয়ে বহির্বিশ্বে অনেক অসত্য খবর প্রচার হচ্ছে। এ বিষয়ে দেশীয় গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজ বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এডিটর্স গিল্ডের সাথে এক মত বিনিময়ে এই আহ্বান জানান শেখ হাসিনা। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনারা এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনবার্তা সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা। রাজধানী ঢাকায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এ পরিদর্শনের আয়োজন করে। এতে চীন, ভারত, রাশিয়া, জার্মানি সহ প্রায় 20টির বেশি দেশের কূটনীতিকরা যোগ দেন। ঘুরে দেখেন মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর, মিরপুরে মেট্রো রেল স্টেশন, বিটিভি সহ ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থাপনা। এ সময় বিদেশিদের ধ্বংসযজ্ঞ ঘুরিয়ে দেখান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাথে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ মিন মোমেন। অভ্যন্তরীণ অবস্থার সুযোগ নিয়ে বিশ্বের 185টি দেশে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডক্টর ইউনূস বার্তা পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন
আওয়ামী লীগের নেতারা। বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে এক হওয়ার আহ্বান জানান তারা। কোটা সংস্কার আন্দোলনের পর সারা দেশে জারি হয় কারফিউ। এতে টান পড়ে দিন এনে দিন খাওয়া মানুষের আয়ে। তাদের কষ্ট লাঘবে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মঙ্গলবার থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এই এলাকার জনপ্রিয় বুধবার রাজধানীর মোহাম্মদপুরে খাবার বিতরণকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে। আজকে মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে, এখনো আগুন সন্ত্রাসের কথা বলে, এখনো ধ্বংসের কথা বলে। এত ধ্বংসের পর আর কত ধ্বংস, আর কি চান? আরেক অনুষ্ঠানে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ডক্টর ইউনূস এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। অধ্যাপক ইউনূস 185টি দেশে বার্তা বাড়িয়েছেন তারা যেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ও পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করেন। দলীয় বিভেদ কমিয়ে পাড়া মহল্লায়ও নেতাকর্মীদের সতর্ক অবস্থানের আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। এই সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। চলমান সংকট রাজনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন, আন্দোলন ঘিরে সারা দেশে বিএনপির 2000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক ভাই বোনেরা, দেশের চলমান পরিস্থিতি ও দলের অবস্থান নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। হত্যার ঘটনা পরবর্তীকালে যেখানে দলটির মহাসচিব অভিযোগ করেন, আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতেই বিএনপি ও দলটির হাইকমান্ডের নামে দোষারোপ করছে সরকার। তার দাবি, নাশকতার সাথে বিএনপি জড়িত নয়, বরং আন্দোলন দমনের নামে বর্বরতা চালিয়েছে ক্ষমতাসীনরা। জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা, বিরোধী দলকে দায়ী করা। এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে এরা আসলে সমস্যাগুলো নিয়ে তারা কথা বলছে না। এবং একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে, তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে, কিছু ধ্বংস হয়েছে, সেই কথাগুলোই বলছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। কারফিউ দিয়ে আন্দোলন দমানো যাবে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবেই চলমান সংকট সমাধান প্রয়োজন। নাশকতাতে জড়ায়নি আমরা কখনোই। আপনার জবরদস্তি করে কিছু করতে চান, সরকার আমাদের উপর আক্রমণ করেছেন থেকে আমরা চেষ্টা করেছি সেই আক্রমণকে প্রতিহত করবার। আমাদের তো মূল দাবি একটাই, যেটা নিয়ে আমরা আন্দোলন করছি, এটা হচ্ছে যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। ওটি হচ্ছে আসল বিষয়। সেই বিষয়ের দিকে সরকার না গিয়ে আমি যেটা কথা বলছিলাম, এটা রাজনৈতিক সমাধান হতে হবে। সেই রাজনৈতিক সমাধান না করলে তো আপনার এটা কখনোই সমাধান হবে না। আন্দোলন ঘিরে সারা দেশে 2000-এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। দলের এখন পর্যন্ত প্রায় 2000 আপনার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, তাই তার বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলবে। মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনূসের আবেদন খারিজ করে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে 1 বছরের মধ্যে বিচার কাজ শেষ করার নির্দেশও দেন আদালত। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যখন দেশের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে সময় দেশের সর্বোচ্চ আদালত এক আদেশে জানালেন, ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে। দুর্নীতি মামলার বিচার চলবে কিনা আদেশের দিন ধার্য ছিল বুধবার। 2 ঘন্টার বেশি সময় ধরে শুনানি হয় এদিন। উভয় পক্ষের শুনানি শেষে মামলা বাতিল চেয়ে করা ইউনূসের আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে একটা মোশন দায়ের করেছেন, যেটা গত 3 দিন শুনানি হয়েছে। 10 জুলাই, 11 জুলাই, আজকে 24 জুলাই, 3 দিন শুনানি অন্তে আজকে মহামান্য হাইকোর্ট সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন এবং বিজ্ঞ বিচারিক আদালতকে বলেছেন পারতপক্ষে 1 বছরের মধ্যেই মামলাটি যেন শেষ করে দেওয়া হয়। ওনারা বলতেছিল যে ওনারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। তো প্রিজুডিস অবস্থায় যেহেতু প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে ইনভেস্টিগেশনে, সেখানে চার্জ গঠন হয়েছে, সাক্ষী সাবুদের মাধ্যমে উনি প্রিজুডিস হয়েছে কিনা সেই বিষয়ে জানা যাবে।
এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানান ডক্টর ইউনূসের আইনজীবী। এখানে মেলিসিয়াস এবং আপনার যদি মেলাফাইডি হয় এবং যদি পার্সোনাল গ্রাজে করা হয়, আমরা বললাম ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের সাথে মানা হয়, তারপরও এগুলির বিবেচনা করা হয় নাই। আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনূস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। 5 আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত 4-এ আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গেল কয়েকদিনের হতাহতের ঘটনা তদন্তে গণবিজ্ঞপ্তি দিয়ে জনগণের কাছে তথ্য প্রমাণ চাওয়া হবে। বিচার বিভাগীয় কমিশনের প্রথম বৈঠক শেষে কথা জানিয়েছেন কমিশন প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সহিংসতা হওয়া জায়গাগুলো পরিদর্শনে যাবে বিচার বিভাগীয় কমিশন। বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। আমরা চেষ্টা করব সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করবার জন্য। গত কিছুদিনের সহিংসতা যানবাহন পুড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের কাজ। অনেক এলাকায় রাস্তায় দীর্ঘ সময় ধরে জমে রয়েছে ময়লা আবর্জনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জোড়াতালি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্তৃপক্ষ বলছে আগামী সপ্তাহ নাগাদ স্বাভাবিক হবে বর্জ্য অপসারণের কাজ। ঘটে যাওয়া সহিংসতার ক্ষত এখনো দগদগে রাজধানীর বুকে। গেল শুক্রবার বিকেলে সহিংসতার আগুনে পুড়ে অঙ্গার হয় উত্তর সিটি কর্পোরেশনের বহরে থাকা 40টি যানবাহন। সংস্কার কিংবা মেরামত করে চালানোর উপযোগী করা যাবে না এর একটিও। ঢাকা উত্তর সিটি এলাকায় প্রতিদিন যে 400 টন বর্জ্য উৎপন্ন হয় তার একটি অংশ রাজধানী থেকে আমিনবাজারের ল্যান্ডফিল্ডে নেওয়ার জন্য ব্যবহৃত হতো পুড়ে যাওয়া এই যানবাহনগুলো। এখানে অনেক শ্রম আছে, অনেক কষ্ট আছে, আমাদের খারাপ লাগে, এই কারণে আমরা অফিসে এসে বসি। আমরা তো ময়লা নিতে পারতেছি না, ময়লাটা তো রাস্তায় জমতেছে, এটা দুর্গন্ধ ছড়াচ্ছে। সবগুলি ময়লা পরিবহন করতো, এখন কোনোটাই করতে পারতেছে না। শুক্রবারের পর থেকে ব্যাহত হচ্ছে উত্তর সিটির পশ্চিমাংশের বিরাট একটি অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা। অনেক জায়গায় রাস্তায় দীর্ঘ সময় ধরে পড়ে রয়েছে ময়লা আবর্জনা। প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে এবং পথচারীদের চলাচলে খুবই অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। ময়লা গাড়ি আসতেছে না, ময়লা নিয়ে যাইতেছে না। এটা আজকে প্রায় 1 সপ্তাহ থেকে এই অবস্থা আছে, তার আগে এখানে তো রাখার জায়গা নাই। বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত পুড়ে যাওয়া যানবাহনগুলো দেখতে বুধবার ঘটনাস্থলে আসেন স্থানীয় সরকার মন্ত্রী ও উত্তর সিটির মেয়র। সব নষ্ট করে দেওয়ার জন্য অপশক্তি আবার তৎপর হয়ে বাংলাদেশে যে ঘৃণাত্মক যে ধ্বংসাত্মক কাজ করেছে। প্রাথমিক ক্ষয়ক্ষতি বলেছি আমরা 205 কোটি টাকা। ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটার সাহায্য আমরা মন্ত্রণালয় থেকে চাচ্ছি, সরকার থেকে চাচ্ছি। কর্তৃপক্ষ জানায় ইঞ্জিনিয়ারিং শাখার যানবাহন ও বাড়তি ট্রিপ দিয়ে আপাতত বর্জ্য অপসারণের কাজ চলছে। সিটি কর্তৃপক্ষ বলছে খুব সহসায় যেহেতু রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব না, অন্তত সপ্তাহখানেক লাগবে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আগের সেবায় নিয়ে যেতে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, মিরপুর, ঢাকা। নেপালে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 18 আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পাইলটকে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখারার উদ্দেশ্যে ওড়ার সময় বিধ্বস্ত হয় সুরিয়া এয়ারলাইন্সের এই বিমানটি। ফের বিমান দুর্ঘটনার সাক্ষী নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বুধবার স্থানীয় সময় সকাল 11টার দিকে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হয় সূর্য এয়ারলাইন্সের CRJ-200 বিমান। ছিলেন ক্রু, পাইলট ও টেকনিক্যাল স্টাফ সহ মোট 19 আরোহী। উড্ডয়নের সাথে সাথেই রানওয়ের পাশে ছিটকে পড়ে এটি। মুহূর্তেই ধরে যায় আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় বিমানবন্দরের আকাশ। পুলিশ ও দমকল বাহিনীর সাথে উদ্ধার অভিযানে যোগ দেয় দেশটির সেনাবাহিনীও। উদ্ধার করা হয় 18 জনের মরদেহ। তবে এখনও জীবিত রয়েছেন বিমানের পাইলট।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক একাধিক বিমান দুর্ঘটনার রক্তাক্ত ইতিহাস নেপালের। এভিয়েশন সেফটি ডেটাবেজের তথ্য মতে গেল ৩০ বছরে ২৭টির বেশি মারাত্মক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে দেশটিতে। ত্রিভুবনই নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৩৩৮ মিটার ওপরে। চারপাশে বড় বড় পর্বতমালা থাকায় বিমান ওঠানামায় থাকতে হয় বিশেষ সতর্ক। ২০১৮ সালে এই ত্রিভুবনেই বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান, যাতে নিহত হন অর্ধশতের বেশি। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই ছিল RICL থার্মেক্স রিভার নিউজ রুম আপডেট আজকের আয়োজনে। সবাইকে ধন্যবাদ।